জানি পড়ানো ছিল। না, ওগুলো বেসিকের মধ্যে আছে, ওগুলো নিয়ে টেনশন নাই আপনার। আমি যেখান থেকে শুরু করি আপনি এখান থেকে পড়েন, অসুবিধা নাই। হ্যাঁ, ওকে। আমরা যে পয়েন্টে আলোচনা করতেছিলাম সেই পয়েন্টের নাম হবে আজকে রাইবোজোম। রাইবোজোম জিনিসটা কি? রাইবোজোম জিনিসটা কি? রাইবোজোম কই থাকে বলেন তো? রাইবোজোম কই থাকে? কালকে যে পড়ে আসছিলাম, উম, রাইবোজোম হচ্ছে সাইটোপ্লাজমের অর্গানেলের নন মেমব্রেনাস একটা স্ট্রাকচার, তাই না? নন মেমব্রেনাস অর্গানেল স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলই তো রাইবোজোম পড়ে আসছিলাম না? আচ্ছা, রাইবোজোম আর স্মল ইলেকট্রন ডেন্স পার্টিকেল ফাউন্ড ইন সাইটোসল। অর্থাৎ ওই যে সাইটোপ্লাজম যে আছে, ওই সাইটোপ্লাজমের মধ্যে যে ফ্লুইডটা থাকে, ওই ফ্লুইডের মধ্যে এই রাইবোজোমটাকে পাওয়া যায়। ঠিক আছে? আমাদের হিউম্যান বডির আপনার হচ্ছে এই মানে যে মধ্যে যে রাইবোজোমটা আছে, রাইবোজোমের 4টা সেগমেন্ট, মানে রাইবোজোমের 4টা ভাগ আছে। এবং এর মধ্যে ওই রাইবোজোমের মধ্যে 80 ধরনের প্রোটিন আছে। হ্যাঁ, 80 ধরনের প্রোটিন আছে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আলাপ, ফাংশন অফ রাইবোজোম, সিনথেসিস অফ প্রোটিন। অর্থাৎ এই প্রোটিন যে সিনথেসিস করে, সংশ্লেষণ করে, উৎপন্ন করে, এই কাজটা করে থাকে হচ্ছে রাইবোজোম। ঠিক আছে? তাহলে আমরা রাইবোজোম সম্পর্কে কি জানলাম? রাইবোজোম হচ্ছে একটা ডেন্স ইলেকট্রিক্যাল পার্টিকেল, যেটা হচ্ছে আপনার ওই সাইটোসলের মধ্যে পাওয়া যায়। এই রাইবোজোমের 4টা সেগমেন্ট আছে এবং রাইবোজোমের মধ্যে 80টা বিভিন্ন ধরনের ডিফারেন্ট প্রোটিন আছে। এবং এই রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। ঠিক আছে? রাইবোজোম সম্পর্কে আমাদের এতটুকু তথ্য জানলেই হবে। এটা রিটেন পার্টের প্রশ্নটা আসবে না, এটা এমসিকিউ পার্টে আসবে। হ্যাঁ, এমসিকিউতে এইভাবে প্রশ্ন হতে পারে যে রাইবোজোম আর হ্যাঁ কন্টেইন 80 ডিফারেন্ট প্রোটিন, 4 সেগমেন্ট, হ্যাঁ ইট অ্যাক্ট ইন প্রোটিন সিনথেসিস। এইভাবে আপনার হচ্ছে এমসিকিউটা থাকবে। ঠিক আছে? মনে থাকবো? ওকে। এরপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে এত তথ্য জানার দরকার নেই, জাস্ট একটা তথ্য জানবেন, দেয়ার আর টু টাইপ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের? দুই ধরনের, একটা রাফ আর একটা হচ্ছে স্মুথ। আর কোনো তথ্য এখান থেকে জানার প্রয়োজন নাই। ওকে। এরপরে আমরা চলে যাব হচ্ছে লাইসোসোম। বাকি গোলজিয়া পার্টাস বা ওগুলো সম্পর্কে আমাদের তথ্য জানার প্রয়োজন নাই। লাইসোসোম, লাইসোসোম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে ধরুন হচ্ছে আমাদের হিউম্যান বডির সেলের মধ্যে, হ্যাঁ, কোনো ধরনের একটা ব্যাকটেরিয়া, কোনো একটা ভাইরাস, কোনো একটা দেখা ফাঙ্গাস, যায় না, হ্যাঁ, দেখা যাচ্ছে না। যদি সব তো ঠিকই আছে, আহ, তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হয় সম্ভবত আপনার নেটওয়ার্কটা একটু পোর, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। একটু কাইন্ডলি হচ্ছে আপনার নেটওয়ার্কটা সলভ করার ট্রাই করেন। ওকে। আচ্ছা, লাইসোসোম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেন খুব গুরুত্বপূর্ণ জিনিস? এই যে মনে করেন যে আমরা সারা দিন বাইরে বাইরে হইলে কত ধুলা বালি ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস আমাদের হিউম্যান বডির মধ্যে ঢুকে, এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। এটার কারণ কি? এটার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে লাইসোসোম আছে না, লাইসোসোম হচ্ছে জীবাণু ভক্ষণকারী। বাংলায় যদি বলি, লাইসোসোম হচ্ছে জীবাণু ভক্ষণকারী। অতএব কোন একটা ব্যাকটেরিয়া, কোন একটা ভাইরাস, কোন একটা ফাঙ্গাস, কোন একটা প্যারাসাইট বডিতে ঢুকলো, ঢুকার পরে ওরে খায়া ফেলা, ধ্বংস করা, নষ্ট করা, এই কাজটা করে থাকে লাইসোসোম। ঠিক আছে? এই জন্য লাইসোসোম খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট বা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। আচ্ছা, লাইসোসোম সম্পর্কে যে তথ্যটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ইট কন্টেন অ্যাবাউট 40 এনজাইম। অর্থাৎ এই লাইসোসোমের মধ্যে প্রায় 40টা এনজাইম থাকে। লাইসোসোমের মধ্যে কয়টা এনজাইম থাকে? প্রায় 40টা এনজাইম থাকে। লাইসোসোমের কয়টা এনজাইম থাকে? 40টা এনজাইম থাকে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ফাংশন অফ লাইসোসোম, ডাইজেস্ট ফরেন ম্যাটেরিয়াল সাসাস মাইক্রোবস। অর্থাৎ যত ধরনের মাইক্রোবায়োলজিক্যাল কম্পোনেন্ট আছে, মাইক্রোবস বা মাইক্রোবায়োলজিক্যাল কম্পোনেন্ট বা ফরেন বডির কথা বললেই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট এগুলো আসবে। মাইক্রোবস বলতে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইটকে বোঝায়। কথাটা কি বুঝতে পারছেন? ওকে।
তার মানে কি এই ফরেন ম্যাটেরিয়ালস বা মাইক্রোবসকে খায়া ফেলা ডাইজেস্ট করা হচ্ছে লাইসোসোমের কাজ। আর লাইসোসোম সম্পর্কে আমরা আরেকটা তথ্য জানি, ইট কন্টেন 40 এনজাইম। ইট কন্টেন 40 এনজাইম, মনে থাকবো না? ওকে, এরপরে আপনার হচ্ছে সাইটোস্কেলিটন সম্পর্কে আপনার জাস্ট এতটুকু জানবেন, দেয়ার আর 3 মেজর ক্লাস অফ এলিমেন্ট, মানে সাইটোস্কেলিটনের 3 ধরনের এলিমেন্ট আছে, মাইক্রোটিউবেলস, মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর কোনো তথ্য জানার প্রয়োজন নাই। সাইটোস্কেলিটনের মেজর ক্লাস হচ্ছে মেজর 3 ক্লাস অফ কম্পোনেন্ট বা এলিমেন্ট, মাইক্রোটিউবেল, মাইক্রোফিলামেন্ট এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আর কোনো তথ্যই জানার প্রয়োজন নাই। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই সেল চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন, একটা হচ্ছে শর্ট নোট অন নিউক্লিয়াস, শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ড্র লেভেল অফ সেল এন্ড ব্রিফলি ডেসক্রাইব ইট, মানে সংক্ষিপ্ত আকারে এর বর্ণনা করা এবং এর চিত্র আঁকো। এই সেলের চিত্র আঁকা এবং সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা, আর মাইটোকন্ড্রিয়ার শর্ট নোট, নিউক্লিয়াসের শর্ট নোট, সেল চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয় 100%, এবং এই একটার মধ্যে, এই 3টার মধ্যে একটা প্রশ্ন হবেই। দ্যাট মিনস আপনি যদি 3টা প্রশ্ন মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে টোটাল অ্যানাটমির 16 ভাগের 1 ভাগ মুখস্থ হয়ে গেল। তাহলে আমি এটা বলবো যে প্রায় হচ্ছে আপনার 6 ভাগ মুখস্থ হয়ে গেছে, 6 ভাগ প্রিপারেশন হয়ে গেছে জাস্ট এই 3টা প্রশ্ন মুখস্থ করলেই। স্যার কোন তিনটা আবার বলেন একটু? শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া, শর্ট নোট অন নিউক্লিয়াস, ড্র লেভেল অফ সেল এন্ড ব্রিফলি ডিসক্রাইব ইট। মানে ওই যে প্রথমে যে প্রশ্নটা পড়াইছিলাম আপনার হচ্ছে সেলের চিত্র আঁকানো এবং এই যে বর্ণনা, এরপরে প্রশ্নটা হচ্ছে আপনার শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া, এরপরে প্রশ্নটা হচ্ছে শর্ট নোট অন নিউক্লিয়াস। বুঝতে পারছেন? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে আপনি যেন শর্ট নোট অফ মাইটোকন্ড্রিয়া পড়াইলেন, এইগুলো মানে যতটুকু পড়াইছেন এটুকুই কি চলবে নাকি? অতটুকুই চলবে, আপাতত ব্রেনের মধ্যে অতটুকুই রাখবেন। পরে কতটুকু চলবে না চলবে, কি লাগবে না লাগবে, এটা আমি পরে বলে দিব, ঠিক আছে? আপাতত অতটুকুই ওকে জি স্যার। ওকে। আচ্ছা, এই যে আপনারা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা সুন্দর করে দেখেন, সরি নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে আপনার এই সেলের মধ্যে, সেলের যে 3টা কম্পোনেন্ট, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তাহলে কিসের সাথে তুলনা দিয়েছিলাম? ওই যে স্বর্ণের আংটির সাথে অথবা হীরার আংটির সাথে, তাই না? আচ্ছা, আজান হইতেছে, আমরা একটু আজানটা শুনি, একটু অপেক্ষা করবেন, হ্যাঁ? ওকে। স্যার সাইটোস্কেলিটনের ফাংশন গুলো লাগবে না? লাগবে না, লাগবে না। আপনি যতটুকু পড়ায় অতটুকুই পড়বেন, হ্যাঁ? ওকে। এই যে আমরা নিউক্লিয়াসকে তুলনা করছিলাম কিসের সাথে? আংটির সাথে। তার মানে কি, আপনি যে উপহারটা দিতেছেন এর মধ্যে মূল জিনিসটা কি? আংটি না? ওই খুলকা বা রঙিন কালারের কাগজ, এটা কি মূল জিনিস? মনে করেন যে আংটিটা না দিয়া ওই হচ্ছে প্যাকেটটা দিলেন আর হচ্ছে আপনার রঙিন কাপড়টা মুড়াই দিলেন, তাহলে যারে দিলেন হে কি আপনার উপর খুশি হবো না বিরক্ত হবো? পরের দিন থেকে আর আলাপ হবে না, হবে না, পরের দিন থেকে কথা হবে না, হবে না, একদম সবকিছু কিন্তু শেষ হয়ে যাব। তার মানে কি, ওইটা কি মূল কি ছিল? আংটিটা, তাই না? ঠিক নিউক্লিয়াসটা হচ্ছে এইরকম। তাহলে আমি বলতে পারি সেলের মোস্ট প্রমিনেন্ট, মানে সব থেকে শক্তিশালী, সব থেকে বড় যে কম্পোনেন্ট বা যে উপাদান, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে নিউক্লিয়াস। যেটা হচ্ছে মূলত হচ্ছে সেলকে কি করে কন্ট্রোল করে, কমান্ড করে। যেটা মূলত হচ্ছে কি, সেলকে কমান্ড করে, কন্ট্রোল করে। এখানে লেখছে দেখেন, নিউক্লিয়াস ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট and largest cellular component which is the command center of cell. তাহলে who is the command center of cell? Right answer, nucleus. আমি যদি এমসিকিউ করি, who is the command center of cell, দিলাম হচ্ছে আপনার
হইতাছে নিউক্লিয়াস, দিলাম ক্রোমাটিন, দিলাম হচ্ছে আপনার প্লাজমা মেমব্রেন, দিলাম হচ্ছে সেল মেমব্রেন। তাহলে রাইট অ্যান্সার কোনটা? নিউক্লিয়াস। হ্যাঁ। আচ্ছা, আরেকটা মজার ঘটনা হচ্ছে এই নিউক্লিয়াস আমাদের হিউম্যান বডির সকল সেলেই থাকে, জাস্ট দুইটা সেলে থাকে না, ওর নাম আরবিসি আর প্লাটিলেট। আরবিসি আর প্লাটিলেটে কি এই নিউক্লিয়াস থাকে না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাবসেন্ট অফ নিউক্লিয়াস হুইচ সেল বা ইন হুইচ সেল নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আরবিসি আর প্লাটিলেট। আরবিসি আর প্লাটিলেটে নিউক্লিয়াস থাকে না, হিউম্যান বডির বাকি সকল সেলে নিউক্লিয়াস থাকে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা কি কি তথ্য পাইলাম? নিউক্লিয়াস হচ্ছে লার্জেস্ট অ্যান্ড প্রমিনেন্ট সেল অফ, মানে প্রমিনেন্ট কম্পোনেন্ট অফ সেল। এরপরে ও কি কমন সেন্টার অফ সেল, এবং ও হচ্ছে হিউম্যান বডির সকল সেলের মধ্যেই থাকে, শুধু আরবিসি সেলের মধ্যে থাকে না। এটা কি নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানতে পারছি, শিখতে পারছি। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ এর হচ্ছে স্ট্রাকচার। নিউক্লিয়ারের স্ট্রাকচার মধ্যে কি আছে? নিউক্লিয়ার এনভেলপ মানে ওই নিউক্লিয়াসের আবরণটা, আর এর মধ্যে ক্রোমাটিন আছে। হ্যাঁ, যে মূলত হচ্ছে আপনার এই আমাদের নিউক্লিয়াসটার মানে কমান্ড সেন্টার হিসাবে মূল ভূমিকা করে থাকে। আরেকটা জিনিস কি আছে? নিউক্লিওলাস, মানে এই নিউক্লিয়াসটাকে একটু ভাঙা ছোট একটা আপনার হচ্ছে এই টুমেন বা ছোট একটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে নিউক্লিওলাস। এক কথায় আমি যদি বলি নিউক্লিয়াসের ছোট ভাই নিউক্লিওলাস। এই হচ্ছে স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, নিউক্লিয়ার এনভেলপ, ক্রোমাটিন এন্ড নিউক্লিওলাস। এখন এইখান থেকে একটু বিস্তারিত আপনাদেরকে জানতে হবে, বেশি বিস্তারিত জানতে হবে না, কতটুকু জানতে হবে আমি মার্কিং করে দিতেছি। Nuclear envelope, it is double-layered membrane which form a selective permeable barrier between the nuclear and cytoplasmic compartment. অতএব ওই যে সাইটোপ্লাজম যা আছে আর নিউক্লিয়াসটা যা আছে এইটার মাঝখানে ব্যারিয়ার বা সিলেকশনের কাজটা করে থাকে এই নিউক্লিয়ার এনভেলপ। এটা একটা ডাবল লেয়ারের মেমব্রেন, এটা একটা ডাবল মানে দ্বিস্তর বিশিষ্ট পর্দা। ডাবল লেয়ার মেমব্রেন মানে হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট পর্দা। এই পর্যন্ত শিখলেই হবে। নিউক্লিয়ার এনভেলপ, ইট ইজ ডাবল লেয়ার মেমব্রেন হুইচ ফর্ম এ সিলেক্টিভলি পারমিয়েবল ব্যারিয়ার বিটুইন নিউক্লিয়ার অ্যান্ড সাইটোপ্লাজমিক কম্পার্টমেন্ট। ওকে, এর বেশি আর কিছু জানতে হবে না। তারপর হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন হচ্ছে থ্রেড লাইক ম্যাটেরিয়াল। ওই যে সুতা আছে না, সুতার মতো হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিনটা কি সুতার মতো, এই জন্য বলছে ইট ইজ এ থ্রেড লাইক ম্যাটেরিয়াল মেড আপ অফ ডিএনএ, যেটা ডিএনএ দ্বারা তৈরি হয়, যেটা ডিএনএ দ্বারা তৈরি হয়। জাস্ট এই পর্যন্তই দিবেন। এরপর লিখবেন দেয়ার আর টু টাইপ অফ ক্রোমাটিন, হেটারো ক্রোমাটিন অ্যান্ড ইউরোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন এন্ড হচ্ছে ইউক্রোমাটিন। ঠিক আছে, মনে থাকবো। তাহলে আমরা ক্রোমাটিন সম্পর্কে কি কি তথ্য জানলাম? ইট ইজ থ্রেড লাইক ম্যাটেরিয়াল মেড আপ বাই ডিএনএ। তারপরে হচ্ছে দেয়ার আর টু টাইপ অফ ক্রোমাটিন, হেটারোক্রোমাটিন এন্ড ইউক্রোমাটিন। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। দুটো হয়ে গেল। এরপরে হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস জেনারেলি স্পেরিক্যাল, মানে এই ডিম্বাকৃতির মতো। নিউক্লিওলাসটা হচ্ছে ডিম্বাকৃতির মতো। হাইলু ব্যাসোফ্যালিক সাবডোমেইন অফ নিউক্লিয়ার ইন সেল is contain RNA and some protein. It actively make protein. এখন এইখান থেকে কতটুকু লাগবেন? Just nucleus is a generally spherical, highly basophilic. এই পর্যন্ত দিবেন। It contain RNA and some protein. এই পর্যন্ত দিলেই হবে, আর বাকি কিছু দিতে হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে স্যার আবার একটু বলেন। আবার বলতেছি, তাহলে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানবো। নিউক্লিয়াসের প্রথমে ডেফিনেশনটা জানবো। নিউক্লিয়াস হচ্ছে এই যে সেল আছে, সেলের কম্পোনেন্ট, মানে সেলের একটা কম্পোনেন্ট। তিনটা কম্পোনেন্ট তো পড়ছি, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে নিউক্লিয়াস হচ্ছে সেলের একটা কম্পোনেন্ট, মানে সেলের একটা পার্ট,
মনে করেন যে আপনি চা বানাইছেন, চায়ের মধ্যে কি চিনি আছে, গরম পানি আছে আর চা পাতি আছে। এখন চিনি গরম পানি দিলেন, চা পাতি না দিলে কি চাটা আসলে চা হইলো না, ঠিক না? ঠিক এইরকম মনে করেন যে তাহলে কম্পোনেন্ট অফ টি বা চা যদি বলি, আপনি বললেন যে চিনি, গরম পানি, চা পাতা। ঠিক কম্পোনেন্ট অফ সেল যদি বলি, তাহলে আপনারা বলবেন প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আর আমরা জানি যে হচ্ছে এই তিনটার মধ্যে সব থেকে প্রধান বা মধ্যমণি যে কম্পোনেন্ট বা যে পার্টটা, ওর নাম হচ্ছে কি? ওর নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা আনডাউটলি মানে খুব সহজেই বলতে পারি যে নিউক্লিয়াস ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যান্ড লার্জেস্ট সেলুলার কম্পোনেন্ট, এটা আমরা বলতে পারি। এরপরে আমরা জানি ইটস দ্য কমান্ড সেন্টার অফ সেল, অর্থাৎ সেলের কমান্ড সেন্টার হিসাবে নিউক্লিয়াস কাজ করে থাকে, এটা আমরা জানি। এরপরে আমরা জানি যে আমাদের হিউম্যান বডি সকল সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, জাস্ট আরবিসির মধ্যে থাকে না, এন্ড প্লাটিলেটের মধ্যে। আরবিসি আর প্লাটিলেটের মধ্যে কি নিউক্লিয়াস থাকে না। এরপরে আমরা যদি নিউক্লিয়াসের গঠনটা আলোচনা করতে যাই, তাহলে ওইখানে আছে নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়াসের আবরণ, যেটা দ্বিস্তর বিশিষ্ট মানে ডাবল লেয়ার, যার কাজ হচ্ছে আপনার ওই যে সাইটোপ্লাজম আছে, ওই সাইটোপ্লাজমের কম্পার্টমেন্ট আর হচ্ছে নিউক্লিয়াসের কম্পার্টমেন্টের মধ্যে আপনার হচ্ছে সিলেকশন করা, বাধা প্রদান করা, কি ঢুকবে না ঢুকবে, এটা সিলেক্টিভ ব্যারিয়ার হিসাবে কাজ করা। এরপরে আমরা জানি ওর মধ্যে আরেকটা উপাদান আছে, ওর নাম হচ্ছে ক্রোমাটিন। নিউক্লিয়াসের মধ্যে আরেকটা উপাদান আছে, ওর নাম কি? ক্রোমাটিন, যে মূলত হচ্ছে ডিএনএ দ্বারা তৈরি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। ক্রোমাটিন কি ডিএনএ দ্বারা তৈরি, এই জন্য এটা বলছে যে ক্রোমাটিন হচ্ছে থ্রেড লাইক ম্যাটেরিয়ালস মানে সুতার মতো, মেড আপ অফ ডিএনএ, যেটা ডিএনএ দ্বারা তৈরি। এরপরে আমরা জানি ক্রোমাটিন দুই ধরনের, there are two type of chromatin, heterochromatin and euchromatin, heterochromatin and euchromatin। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে আরেকটা স্ট্রাকচার আছে, ওর নাম হচ্ছে নিউক্লিওলাস। ওই নিউক্লিওলাসটা জেনারেলি হচ্ছে আপনার ডিম্বাকৃতির, যাকে বলা হয় স্প্যারিক্যাল, যাকে বলা হয় স্প্যারিক্যাল। যখন ওই শব্দ অর্থগুলো শিখবেন ওইখানে দেওয়া আছে স্প্যারিক্যাল মানে কি, ডিম্বাকৃতি বা গোলাকৃতির মতো, মানে পুরোপুরি গোল না, ডিমের মতো গোল। এই যে দেখেন, যদি কথার কথায় শব্দ অর্থগুলো আপনি শিখা ফেলেন, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার মাথা কামাইতে হবে না, বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, নিউক্লিওলাস হচ্ছে জেনারেলি স্প্যারিক্যাল, ইট কন্টেইন আরএনএ। এরপরে চলে যাবেন ইট কন্টেইন আরএনএ, এই নিউক্লিয়াসের মধ্যে কি আরএনএ থাকে এন্ড সাম প্রোটিন। জাস্ট এই পর্যন্তই জানবেন, আর কিছু তথ্য জানার প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে ফাংশন অফ নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ কি? প্রথমেই ডেফিনেশন যখন পড়ি আমরা একটা জিনিস শিখাচ্ছি, ইজ দ্য কমান্ড সেন্টার অফ সেল, এটা আমরা শিখাচ্ছি না? আচ্ছা, এরপরেও আমরা এই পুরো ফাংশনটা এখানে দেখি। ফাংশন অফ নিউক্লিয়াস control of all the cell activities that include metabolism, protein synthesis, growth and reproduction। অর্থাৎ সেল ডিভিশন করা, তারপরে সেলের গ্রোথ করা, প্রোটিন সিনথেসিস করা, মেটাবলিজম করা, সকল প্রকার সেল অ্যাক্টিভিটিসের সাথে সেল অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে কে? নিউক্লিয়াস। ওই যে কমান্ড সেন্টার অফ সেল পড়াইছি না, অর্থাৎ সকল প্রকার সেল অ্যাক্টিভিটিস মানে সেলের যে কাজগুলো আছে, এই কাজগুলোকে কন্ট্রোল করা কাজ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কন্ট্রোল অফ অল সেল অ্যাক্টিভিটিস এই পর্যন্ত দিলেই হবে। সিনথেসিস অফ আরএনএ, এবং আরএনএ উৎপন্ন করা, ওই যে আপনার হচ্ছে নিউক্লিয়াসের স্ট্রাকচারের মধ্যে তো আমরা পড়ে আসলাম যে নিউক্লিওলাস কি করে আরএনএ উৎপন্ন করে। আচ্ছা, তার মানে সিনথেসিস অফ আরএনএ, ফরমেশন অফ সাব ইউনিট অফ রাইবোজোম, অর্থাৎ রাইবোজোমের সাব ইউনিট গঠন করা।
এরপরে আপনার হচ্ছে সেন্ডিং এ জেনেটিক ইনস্ট্রাকশন টু সাইটোপ্লাজম ফর প্রোটিন সিনথেসিস দ্য মেসেঞ্জার আরএনএ, মানে আরএনএ এর মাধ্যমে। আচ্ছা, এই লাইন বোঝার প্রয়োজন, এটা বুঝতে আপনাদের কঠিন হবে। স্টোরেজ এন্ড ট্রান্সফরমেশন অফ হেরিডিটারি ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট। এই যে মনে করেন যে আমরা বলি না যে পুলাটা দেখতে বাপের মতো হইছে, বা হচ্ছে মাইয়াটা তার মায়ের মতোই রাগী হইছে, বা হচ্ছে এই ও দেখতে দাদার মতো হইছে, এরকম কথাবার্তা বলি না। অর্থাৎ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে হেরিডিটারি ইনফরমেশন গুলো আছে, জন্মগত যে স্বভাব বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যে সন্তানদের মধ্যে ট্রান্সফার হয়, এই ট্রান্সফার করার কাজও কিন্তু আলটিমেটলি নিউক্লিয়াস করে থাকে। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আমরা ফাংশন অফ নিউক্লিয়াস, কন্ট্রোল অফ অল সেল অ্যাক্টিভিটিস, synthesis of RNA, formation of subunit of ribosome, storage and transformation of hereditary information from one generation to next generation. কথা কি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাইলে আপনাদের মূল কাজ হইল আগামীকালকের জন্য মূল কাজ হচ্ছে পুনরায় শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া সুন্দর করে শেষ করা, রাইবোজোম সম্পর্কে যে তথ্যগুলো দিলাম এগুলো শেষ করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জাস্ট এইটুকু মনে রাখা। এরপরে আপনার হচ্ছে লাইসোসোমের ডেফিনেশন, ফাংশন মনে রাখা। সাইটোস্কেলেটনের আপনার হচ্ছে তিনটা মেজর ক্লাস এলিমেন্ট আছে, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, জাস্ট এইটুকু মনে রাখা। আর নিউক্লিয়াস সম্পর্কে শর্ট নোটটা মুখস্থ করা, ডেফিনেশন, স্ট্রাকচার, ফাংশন এবং চিত্র আঁকানো। পারবেন না এতটুকু? ইনশাআল্লাহ স্যার পারবো। আচ্ছা, প্রথম পড়া কমাই দিতেছি, কারণ হচ্ছে যে আপনাদের যেন মানে যা পড়াইতেছে এগুলো বুঝতে পারেন এবং এগুলো কভার করতে পারেন। পরে আস্তে ধীরে ধীরে ইনশাল্লাহ যখন আরো 15-20 দিন চলে যাবে আপনারা ভালো নিতে পারবেন, তখন আরো বেশি করে ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে? স্যার একটু শুনেন, সেলিম রাজা বই কি বের হইছে? সেলিম রাজার বই বের হয় নাই। সেলিম রাজা বই বের হইলে অবশ্যই তো আমরা আপনাদেরকে গ্রুপে জানাবো। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি স্যার, কয় মাস লাগতে পারে? এটা কয় মাস কয় দিন লাগবে এটার কোনো সিউরিটি নাই, কারণ ওই বেড়া ওইটাছে আসলে অলস লোক, এবং ওই বেড়া হচ্ছে মুরব্বী হয়ে গেছে, বয়স 70-এর উপরে হয়ে গেছে। ওই লোকের এই বই বের করা, বই ছাপানো, এদিকে কোনো ইন্টেনশনই নাই। তো সেই ক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করলে জাস্ট বলে হ্যাঁ বের করবো এরকম বলে, কিন্তু অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ওইভাবে ওরা বই বের করতেছে না। বের করলে আমরা জানাবো, অবশ্যই জানাবো। তবে এই ফাঁকে যদি সম্ভব হয় আমাদের ট্রেনার্স কোশ্চেন সলিউশন বইটা কিনে নিন, কাজে লাগবে। স্যার বের হলে তো আপনারা অনলাইনে পাঠাবেন, তাই না? হ্যাঁ, হইলে তো আমরা অনলাইনে জানাবো, পাঠাবো, বিক্রি করবো, অসুবিধা নাই। ওকে, আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ। স্যার